আওয়ামী লীগের সময় আইসিটির ২১ প্রকল্পে হরি লুটের প্রমাণ, সাশ্রয় করা সম্ভব হতো প্রায় ৭,০০০ কোটি টাকা। আজ প্রকল্পে হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি, দুর্নীতির মামলার আবার তদন্ত হবে। চেতনানাশক খাইয়ে নৌ শ্রমিকদের হত্যা, অস্ত্র উদ্ধার, সার চুরি, শ্রমিক দ্বন্দ্ব ও ব্যবসায়িক বিরোধ বিবেচনায় তদন্ত। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল, গির্জায় বর্ণির আলোকসজ্জা, জাঁকজমক উদযাপনের প্রস্তুতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ২১টি প্রকল্পে হরি লুটের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এসব প্রকল্পের কেরাকাটা থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ২১টি চলমান আইসিটি প্রকল্পের অপ্রয়োজনীয় অংশ বাদ দিলে প্রায় ৭,০০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হতো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে প্রকল্পের নামে তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ অর্থ লোপাট ও দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। প্রতিবেদনে প্রকল্পগুলোতে অপচয়, অসঙ্গতি, দুর্বলতা, আর্থিক ক্ষতি, অসম চুক্তি, জনবল নিয়োগের ত্রুটিসহ নানা অনিয়ম চিহ্নিত করা হয়। এই রিপোর্টের মধ্যে ফাইন্ডিংসগুলোর মধ্যে মূলত যেটা আছে যে অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন, যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় ৬,৯০০ কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। এগুলো মোস্টলি ছিল পলিটিক্যালি মোটিভেটেড। ধরা যাক একজন মেম্বার অফ পার্লামেন্ট অথবা একটা বিশেষ পরিবারের সদস্যদেরকে খুশি করার জন্য এমন সমস্ত লোকেশনে এই প্রজেক্টগুলোকে সিলেক্ট করা হয়েছিল যেগুলো আলটিমেটলি কোনো বিজনেস কেস নাই এবং এন্ড অফ দ্য ডে দেখা যাবে ওয়েস্টেজ অফ মানি, যেটা আমাদের বহু প্রকল্পের ক্ষেত্রে হয়েছে। সচিব বলেন, এই খাতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এখানে একসময় আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো, প্রকল্প বাদ দেওয়া হতো এবং প্রকল্পের খরচ অপ্রয়োজনীয়ভাবে বৃদ্ধি করা হতো। এই জিনিসগুলো কিন্তু তদন্ত প্রতিবেদনে এসছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক প্রকল্প নেওয়া হয়েছে যা তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বের আওতায় পড়ে না। এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করে অর্থের অপচয় করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নতুন করে তদন্ত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভোথিয়েটার দুর্নীতি মামলারও। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, ৮ প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার সচিব বরাবর চিঠি দেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছেন। ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ প্রকল্পে প্রায় ১২০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক নিয়োগের মাধ্যমে এই টাকা লোপাট করা হয়। ওই ঘটনায় হওয়া ৩টি মামলাতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়, কিন্তু পরে অব্যাহতি পান সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনার দুর্নীতির তদন্ত অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। আওয়ামী লীগ সরকারের চোরতন্ত্র প্রতিষ্ঠার সহযোগীদের মুখোশ উন্মোচন করা সরকারের দায়িত্ব, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি জানান, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রেস সচিব আরও জানান, কোরিয়ার সাথে অংশীদারত্ব চুক্তি সই হবে। এটি বাংলাদেশের জন্য বড় উন্মুক্ত বাজার হবে। উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে স্বাভাবিক সময়ের মধ্যে দিল্লির জবাব না পেলে আবারও তাগিদ দেয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তরের অপেক্ষা করছে ঢাকা। মঙ্গলবার দুপুরে এসব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত দিতে এরই মধ্যে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে নয়াদিল্লি। তবে এখনও দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে ১৭টির মধ্যে ১৩টি শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। সেখানে চলমান অস্থিরতার মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বাংলাদেশ। রাখাইনে ৪ লাখ রোহিঙ্গা রয়েছে জানিয়ে মন্ত্রণালয় বলছে, এর মধ্যে কতজন সীমান্তে অপেক্ষমান তা বলা মুশকিল। সফরের দ্বিতীয় দিন তিমুর লেস্তের রাষ্ট্রপতি বঙ্গভবনের মহামান্য রাষ্ট্রপতি গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে, স্পেকুলেটিভ। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। নির্বাচিত সরকার দিয়ে এখন দেশ পরিচালনা জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে দেশ থেকে দুর্নীতি ও ফ্যাসিবাদ দূর করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা জরুরি। আর জনগণের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলেও জানান তিনি। যারা আওয়ামী সন্ত্রাসীদের দোসর এবং নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের বিএনপিতে ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাকুলতা সংস্কার কার্যক্রম ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সরকার। কমিশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সংস্কার করা হবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন, তবে নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে সার চুরির চেষ্টা, শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও মালিকদের ব্যবসায়িক বিরোধকে সামনে রেখে চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার তদন্ত করছে নৌপুলিশ। তারা বলছেন, চেতনানাশক ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে নৌযান শ্রমিকদের। ইতিমধ্যে হত্যায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভি আল বাখেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এছাড়া গুরুতর আহত 3 জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও 2 জন। জাহাজটিতে 800 টন বিআইসি এর ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যাচ্ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরে।
নৌপুলিশ বলছে জাহাজ শ্রমিকদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে। মালিকদের ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দিয়েও তদন্ত করছেন তারা। পাশাপাশি জীবিত জুয়েল রানার গলায় আঘাতের পরিমাণ খুবই কম, সে তুলনায় অন্যদের কোপানো হয়েছে নৃশংসভাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মালিক পক্ষের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে, অথবা জাহাজে যারা কর্মরত ছিলেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে পারে, অথবা কোনো তৃতীয় কোনো পক্ষ এসে সাবোটেজ করতে পারে। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসার সাথে জড়িত, তো সেক্ষেত্রে ব্যবসায়িক বিরোধও থাকতে পারে। নৌপুলিশ জানায় চেতনানাশক কিংবা ঘুমের ওষুধ খাইয়ে একে একে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে 7 জনকে। জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার কারণ জানা যাবে। একটা রুমে একজনকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু পাশের রুমে সে জানতেছে না বা সে ঘুমায় আছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এরা যে রাতের খাবারটা খেয়েছে, খাবারের সাথে নিশ্চয়ই কোনো ঘুমের ঔষধ, স্লিপিং পিল অথবা চেতনানাশক কোনো ঔষধ, যে কোনো একটা কিছু প্রয়োগ করা হয়েছে। এদিকে জাহাজের মালিক 6 জন, তারা বলছেন তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এই হত্যাকাণ্ডের সঠিক ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার চান তারাও। এতগুলি লোকের প্রাণহানি আসলে মেনে নেওয়া যায় না, খুবই দুঃখজনক ঘটনা। এর সুষ্ঠু তদন্তের ভিতর আশা করি ভালো একটা কিছু বেরিয়ে আসবে। আমাদের ভিতরে কোনো বিরোধ নাই, আর সার ডাকাতি না শুধু ডাকাতি, এই সম্বন্ধে আসলে আমি স্পষ্ট কোনো ধারণা আমাদের নেই। এই ঘটনায় হ্যামচর মডেল থানায় অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত মাস্টার গোলাম কিবরিয়ার স্বজনরা। 19 ডিসেম্বর রাতে মেঘনার এলাকাতে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। সে সময় ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি স্পিডবোট, একটি দোনালা বন্দুক এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। নৌযান শ্রমিকরা বলছেন শীতকালে এলাকায় প্রায় ঘটে ডাকাতির ঘটনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাইমচর, চাঁদপুর। উৎসব মুখর পরিবেশে ঢাকা সহ সারা দেশে পালিত হবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে নগর ও গ্রামের সব গির্জা সেজেছে বর্ণিল সাজে। বিশেষ খাবার, সাজ পোশাক, সান্টা ক্লজের সাথে দেখা, উপহার বিনিময় আর ক্রিসমাস ট্রির বর্ণিল আলোকসজ্জায় উদযাপিত হয় যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন উপলক্ষে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বুধবার সকালে রাজধানীর কাকরাইলে চার্চে নিরাপত্তা মহড়া হয়েছে। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাসুদ করিম জানান, কাকরাইল সহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট, K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেয়া হচ্ছে। পাশাপাশি এই ইউনিটগুলো নিরাপত্তা দিতে স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পোশাকের পাশাপাশি সিভিলেও দায়িত্ব পালন করছে পুলিশ। পুলিশের সাথে নিরাপত্তার দায়িত্বে আছে সেনাবাহিনীও। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে এই বড়দিন উদযাপনের আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। মনে করছি এবং বিশ্বাস করছি যে আমরা খুব নিরাপদে আনন্দের মধ্যে এই বড়দিন উদযাপন করব। আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে, আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে। বড়দিন উদযাপন ঘিরে নানা আয়োজন চলছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কাকরাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মিসবাহ, আজ তো নিরাপত্তা বাহিনীর বেশ কিছু মহড়া হয়েছে এবং তারা স্ট্যান্ড বাই আছেন। সবকিছু মিলিয়ে সার্বিক আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে আপনার? এই মুহূর্তে আছি কাকরাইল চার্চে। পুরো চার্চ একেবারে বলা চলে যে আমি একটু শুরুতেই দেখাই, দারুণ করে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে পুরো চার্চ এবং আশপাশে নিরাপত্তা ব্যবস্থা। আমরা যদি বলি যে অন্য যে কোনো সময়ের তুলনায় বা অন্যবারের তুলনায় এবার বিশেষ করে এই চার্চে নিরাপত্তা ব্যবস্থা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজনও তারাও কাজ করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়। আর আপনি যেমনটি বলছিলেন যে পুরো বাংলাদেশ আসলে সেই যাচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই বড়দিন। আর কয়েক ঘন্টা পরেই
এই উৎসব শুরু হবে। আজকে রাত 9টায় প্রার্থনা আছে। প্রার্থনার মধ্য দিয়ে মূলত আগের দিনের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে করা হয় এবং আগামীকালকে সকাল 8টায় প্রার্থনার মধ্য দিয়ে আগামীকালকের যে ধরনের আনুষ্ঠানিকতা আছে সেগুলো শুরু হবে। তবে পুরো চার্চটিকে ঘিরে সাজানো হয়েছে খুবই দারুণভাবে। এখানে কিছুক্ষণ পরে অর্থাৎ 8:30টায় সেনাপ্রধান তিনি আসবেন। সে উপলক্ষেও আসলে নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আর তিনি এসে এখানে একটি কেক কাটবেন এবং এরপরে পুরো চার্চ ঘুরে দেখবেন। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই কাকরাইল চার্চের দায়িত্বে যিনি আছেন ফাদার আলবার্ট রোজারিও। আপনার কাছে একটু জানতে চাই এবারের আনুষ্ঠানিকতা এবং সার্বিক বিষয় নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মধ্য দিয়ে আমি সবাইকে বড়দিনের আন্তরিক প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন বড়দিন শুরু হয়ে গেছে, কারণ 24শে ডিসেম্বর সন্ধ্যা থেকে আমাদের বড়দিনের প্রোগ্রাম শুরু হয়ে যায়। আমাদের গির্জাগুলো চারিদিকে রাঙ্গিনা অনেক সুন্দরভাবে বাহারিভাবে সাজানো হয়েছে এবং আমাদের যেখানে গির্জাঘরের ভিতরে বড়দিনের প্রধান প্রার্থনা হবে রাত 9টার সময় এবং রাত 11টার সময়, সেখানেও আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। পরবর্তীতে আপনারা সেটাও দেখতে পারবেন। যিশুর জন্মদিন মানে আমাদের জন্মদিন, কারণ যিশু জন্ম নিয়েছেন বলেই আমরা ঈশ্বর সন্তান হতে পেরেছি। এজন্য আমাদের এত আনন্দ এবং এবছরে আমাদের বিশেষ প্রার্থনা যে যেখানে যেখানে যুদ্ধ আছে, কারণ যিশু হলেন শান্তিরাজ, তিনি হলেন নবরাজ, তাই পৃথিবীতে তো যুদ্ধ থাকতে পারে না। বিশেষ করে আমাদের প্যালেস্টাইন, আমরা প্রার্থনা করি যেন সব জায়গায় যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং শান্তি বিরাজ করে। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে এবারের বড়দিনে খ্রিস্টান ধর্মের অনুসারীদের পক্ষ থেকে প্রার্থনা যেটি জানানো হয়েছে যে সারা বিশ্বে যুদ্ধ বন্ধ হোক, শান্তিময় পৃথিবী হোক, সবাইকে সবার আশা। জি হাসান মিসবাহ, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিস্ট সরকারের পতনে জনগণের দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ গণতন্ত্র মঞ্চের। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে সরকার ব্যর্থ হচ্ছে বলেও দাবি নেতাদের। এভাবে চললে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও পণ্যের বাড়তি দাম আর আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ ছিল। এরই প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মঙ্গলবারের এ সমাবেশ। এ সময় সরকারের সফলতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দলের নেতারা। বলেন, সদিচ্ছা থাকলেও দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পর বিরোধী বিষয় নয় বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। এভাবে চললে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। মানুষের পেটে যদি ভাত জোগানো না যায়, কোন সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না। আমার ক্ষুধার্ত না খাওয়া বেকার অসহায় মানুষকে সাথে নিয়ে দরকার হলে আরেকবার আমাদেরকে রাজপথে নামতে হবে। সরকারকে বলতে চাই, এটা বলে শেষ করব, মেহরবানি করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। এ সময় নিরাপত্তা ও খাদ্য নিয়ে কার্যকর উদ্যোগ নেই বলে দাবি করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেননি। নদীর মধ্যে লঞ্চ ডাকাতি, এইদিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া, আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি। মানুষ এখন প্রশ্ন করে, দেশের মধ্যে থেকে দেশের বাইরে থেকে হয় হচ্ছে কি? নেতাদের অভিযোগ, সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্য গড়েনি। ব্যাপক জনসমর্থনের পরও একলা চলনীতির কারণেই দুর্বল হয়েছে তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।